ওয়েলকাম ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে লার্নিং ক্লাস। আজকে আলোচ্য বিষয় দশম শ্রেণীর কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। পুরো কবিতার সামগ্রিক আলোচনা ও বিশ্লেষণ, পাশাপাশি এটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদেরও খুব গুরুত্বপূর্ণ কাজে দেবে। পুরো কবিতাটার বিষয়বস্তুতে আমরা এবার অগ্রসর হই, চলুন দেখে নিই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আবারও আর একটা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দশম শ্রেণীর আরো একটা কবিতা আজ সামগ্রিকভাবে তোমাদের সামনে আমি বিশ্লেষণ করব। এর আগে অসুখী একজন কবিতাটার উপরে আলোচনা রেখেছি, ভালো কমেন্টও পেয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, ক্লাসে যতটা সময় দিয়ে পড়ানো যায়, ভিডিওতে হয়তো ঠিক অতটা সময় দেওয়া সম্ভব নয়। তার কারণে এই সময় ইন্টারনেট খুব স্লো, যে কারণে বেশি টাইমের ভিডিও করে যে আমি আপলোড করব তোমাদের কাছে, সেটা সম্ভব হচ্ছে না স্লো ইন্টারনেট স্পিডের কারণে। সেই কারণে কবিতাটার হয়তো সামগ্রিক বিশ্লেষণ হবে, কিন্তু চেষ্টা করব আমি পুরোটাই ডিটেলসে আলোচনা করা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা। এবং অবশ্যই এই সময়ে যেহেতু তোমরা গৃহবন্দী, যেহেতু টিউশনতে যেতে পারছো না, স্কুল হচ্ছে না, সেই কারণে পড়াশোনা থেকে অনেকটা হলেও তোমরা বঞ্চিত হয়ে যাচ্ছ। তার কারণেই আমার এই প্রয়াস, যাতে আমার বেস্টটা তোমাদের দিতে পারি, যাতে আমার এই পড়ানোর মধ্য থেকে তোমরা কিছু পেয়ে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারো। সেই কারণেই আমার এই ছোট্ট প্রয়াস। তো চলো, আজ আমরা শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা আলোচনা করব। তো কবিতা আলোচনা করার আগে বরাবরই প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কবি পরিচিতি। তা কবি পরিচিতি যতটা ক্লাসে আলোচনা সম্ভব, এখানে হয়তো ততটা না, খুব সংক্ষেপে আমি ছুঁয়ে যাব শঙ্খ ঘোষের উপরে। আমরা সবাই জানি যে আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম আমরা অনেকে হয়তো জানি না, কিন্তু আমি বলছি তোমরা জেনে রাখো, ওনার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি একাধারে ছিলেন খ্যাতনামা একজন কবি, প্রাবন্ধিক এবং পাশাপাশি এমিরেটাস অধ্যাপকও। স্বয়ং ইউজিসি থেকে তাকে এমিরেটাস অধ্যাপকের পদ দেওয়া হয়েছিল, তিনি অলঙ্কৃত করেছিলেন। কর্মজীবনের বেশিরভাগ সময়টাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে তিনি কাটিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তা এতগুলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর শেষমেশ 1992 সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এরপর একে একে বাংলা সাহিত্যের ডালি ভরিয়ে দিয়েছেন তিনি একাধিক কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস, শিশু সাহিত্য রচনার মধ্য দিয়ে। জীবনের বেশিরভাগ সময় তিনি কলকাতায় কাটিয়েছেন। তা সত্ত্বেও শৈশব ও কৈশোরের যে স্মৃতি, তার উজ্জ্বল নিদর্শন, পাশাপাশি পূর্ববঙ্গের গ্রাম, তিনি যেখানে প্রথম অবস্থায় জন্মেছিলেন, নদ নদী ও সেখানকার লোক সংস্কৃতি তার কবিতায় ফিরে ফিরে এসেছে। আসলে সামাজিক দায়বদ্ধতাকে তিনি মেনে নিয়েছিলেন, মেনে নিয়েই তিনি তার কবিতায় স্বপ্ন দেখেছেন। পাঠককে সেই স্বপ্ন পাঠকের কাছে তুলেও ধরেছেন। তবে তার কবিতায় ধ্বংস নয়, ধ্বনিত হয়েছে সৃষ্টির আগমনী। তিনি একান্তভাবেই আশাবাদী একজন ব্যক্তিত্ব ছিলেন, আর এই আশাবাদের ঝংকারই প্রতিধ্বনিত হয়েছে আমাদের আলোচ্য এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়।
তিনি আশা করেছেন অত্যাচারিত মানুষের ঐক্যবদ্ধ ক্ষমতাই অত্যাচারীকে ধ্বংস করবে। আর এটাই বাস্তব, ইতিহাসে এটাই বারে বারে ঘটে এসছে। সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শী এর। তা চলো এবার আলোচ্য কবিতাটা নিয়ে আমরা এবার তার ভিতরে প্রবেশ করি। কবিতাটি মূলত নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের বহু আলোচিত একটা কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে, তার থেকে কবিতাটি সংগৃহীত। তার একাধিক কবিতার মতো এই কবিতাতেও তার সমাজ মনস্ক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গে সমাজকে সচেতন করার বার্তাটিও এখানে প্রকাশ পেয়েছে। আলোচ্য কবিতাটিতে একটি অবক্ষয়ী সমাজ ব্যবস্থার প্রতিরূপ চিত্রিত হয়েছে। এটা আমরা কবিতা পড়তে গিয়ে আমরা জানতে পারব। পাশাপাশি এখানে আমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমরা বলতে এখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষজনকেই বোঝানো হয়েছে। কবি নিজেও সেই জনগোষ্ঠীর একজন শরিক। তার মতে সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার। সাম্রাজ্যবাদী শাসক ও বিভিন্ন অশুভ শক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সাধারণ মানুষকে বারে বারে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সমাজে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। কবিতার প্রথমেই তাই আমরা দেখেছি যে ধস, গ্রীখাত, বোমারু, হিমানির বাঁধ, এই সমস্ত কিছু কবি একাধিক রূপকের সাহায্যে বর্তমান সমাজে মানুষ যে কতটা নিরাপত্তাহীন, সেই নিরাপত্তাহীনতার কথা বোঝাতেই তিনি এই রূপকগুলোর আশ্রয় নিয়েছেন। আর এই কারণেই মানুষের চারিদিকে ডাইনে বাঁয়ে, মাথার উপরে, পায়ের নিচে বিপদ, বিপন্নতা। মানুষ বারে বারেই হারিয়ে যেতে বসছে, এই বিপদের কাছে মাথা নত করতে বসছে। এই অবস্থায় মানুষটাই বড় কি অসহায়। তার বেঁচে থাকার যেন কোনো পথ নেই। তবু এই হতাশার মাঝে বাঁচার একটাই পথ হলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা। আসলে যে শিশুরা সংঘবদ্ধ সমাজের প্রতিরূপ, যাকে কেন্দ্র করে মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছু স্বার্থান্বেষী সমাজ শত্রু আজ তাদের গলা টিপে হত্যা করছে। তাই নিজেদের ভবিষ্যৎকে এভাবে গুড়িয়ে যেতে দেখে নিজেরাও একদিন নিশ্চন্ন হয়ে যাব, এমন আশঙ্কা মানুষের মনে যেন দানা বাঁধছে। ভবিষ্যৎ প্রজন্মকে যে মানুষ রক্ষা করতে পারছে না, এতটাই অসহায়, নিদারুণ। তাই কবি একত্রিত হয়ে সেই মূর্তিমান অবক্ষয়ের প্রতিরোধের কথা বলেছেন, সংঘবদ্ধতার ডাক দিয়েছেন। প্রথম স্তবকের শেষে তাই দেখা যাচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এর মধ্য দিয়ে কবি সেই প্রতিকূল অবস্থার মধ্যে টিকে থাকার, মানুষ যে টিকে থাকবে সে টিকে থাকার কথা বলতে চেয়েছেন। তাহলে প্রথম স্তবকটা আমরা তাহলে দেখলাম, প্রথমেই রূপক দিয়ে, কিছু রূপক দিয়ে শুরু এবং শেষ পর্যন্ত তিনি মানুষ যেই প্রতিকূল অসহায় পরিস্থিতির মধ্যে যদি সংঘবদ্ধতা ডাক দেয়, সংঘবদ্ধভাবে যদি বা সম্মিলিতভাবে যদি এই অজানা শত্রুর বা সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করতে পারে, তবেই মানুষ কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। পরবর্তী পর্যায়ে, পরবর্তী স্তবকে আমি যাচ্ছি যে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো এখানে সমাজ ব্যবস্থার এক অবক্ষয়িত রূপ
কবিতার ছত্রে ছত্রে যেন অসাধারণ রূপকল্পনার মধ্যে ধরা পড়েছে। এই সমাজের সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, এটা আমরা দেখলাম, কবি লিখছেন। আর যদিও বা সেই ইতিহাস থেকে থাকে, তা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির কাছে পদানত হওয়ার ইতিহাস। এই সকল বিপন্ন মানুষ আজ পেটের ক্ষুধায় যেমন জর্জরিত, তেমনি মানসিকভাবে তারা বিধ্বস্ত, ক্ষুধায় আচ্ছন্ন। কবি সুকান্তের কথায় যেন পূর্ণিমার চারজনে ঝলসানা রুটি তাদের কাছে। তাহলে মানুষ তাহলে কি করবে? নিজেদের পেটের জ্বালায় সবার দ্বারে দ্বারে, দরজায় দরজায় তারা গিয়ে ভিক্ষা চাইছে বেঁচে থাকার জন্য। ঠিক যেমন দুর্ভিক্ষের দিনে সামান্য একটু ফ্যানের জন্য তারা শহরে মানুষদের কাছে আরতি জানিয়েছিল যে তারা ভাত চায় না, ভালো কিছু চায় না, শুধু একটু ফ্যান চায়। ঠিক তেমনই এখানে বলা হয়েছে। কিন্তু পৃথিবীতে কারোরই হেলদোল নেই এইসব অভুক্ত দিন মানুষদের জন্য। তাই কবির আক্ষেপ, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কেবা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তাই এত কিছুর পরেও কবির বিশ্বাস এখনো কিছু মানুষ আছে যাদের শুভবুদ্ধি বিবেকবোধ আছে, তারা বিসর্জন দেয়নি। কবিতায় সবাইকে আহ্বান জানিয়েছেন, তবু তো কজন আছে বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আসলে কবি শঙ্খ ঘোষ তার কবিতার মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চেয়েছেন যে প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা, সংশয়ের মধ্য থেকেও ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাইকে। তবেই এই একতা, সম্প্রীতি ও সম্মিলিত শক্তির কাছে মূর্তিমান উদ্ধত শক্তি একদিন নতজানু হবেই। এটাই প্রবাহমান সভ্যতার ইতিহাস, এটাই বাস্তব, আর এটাই ঘটে। সত্যর কাছে একদিন মিথ্যা বা অত্যাচারিত শক্তি মাথা নত করবেই। কবিতার শেষেও কবি আবারও বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই লাইনটা তাহলে এখানে একটা অন্য অর্থ বহন করছে। কি সেটা? যে সামাজিক অবক্ষয়কে জয় করে প্রতিরোধ গড়ে তুলব আমরা আটকাবই যেন তেন প্রকারেণ। তাহলে এই আয় আরো বেঁধে বেঁধে থাকি পংক্তিটির মধ্য দিয়ে কবিতার সকলের কাছে আহ্বান যে জানিয়েছেন, আসলে এটা হচ্ছে যেন কবির অন্তরাত্মার আহ্বান। প্রথমেই বলেছি কবি নিজে এই জনগোষ্ঠীর একটা শরিক। তাহলে কবির মুখ থেকে বা কবির অন্তর থেকে ডাক দেওয়া মানে সাধারণ মানুষেরও সেই একই ডাক, যে আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে থাকি, মিলিতভাবে থাকি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ক্লাস 8-এ তোমরা পড়েছ দাঁড়াও কবিতা। মানুষ বড় কাঁদছে, মানুষ বড় অসহায়, তার কাছে গিয়ে দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়ের। আবার আরো একটা কবিতা ছিল ঘুরে দাঁড়াও। সত্যি 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 তুমি আর কোথায় যাবে? তাহলে সেই সাধারণ মানুষ অত্যাচারিত হতে 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 তার পিঠটা যেন দেয়ালে ঠেকে গেছে। তাহলে এবার অন্তত প্রতিরোধ করুক, এবার অন্তত সংঘবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিক, সবাই সম্মিলিত হয়ে অত্যাচারী শক্তিকে পরাজিত করুক। তাই এর আগে তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো, এখানেও সেই একই আহ্বান। কবির আহ্বান মানে এটা সাধারণ মানুষেরও একই আহ্বান। আর এই লাইনটার মধ্য দিয়ে প্রথম স্তবক পরবর্তী স্তবকের শেষে যেভাবে ব্যাখ্যাত হয়েছে লাইনটা, সেই দিক থেকে লক্ষ্য রেখে বলা যায় যে আলোচ্য কবিতার নামকরণ যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং সার্থক বটে। তাহলে পাশাপাশি দেখা যাচ্ছে যে এই লাইনটার সাথে কবিতার নামকরণ ওতপ্রোতভাবে জড়িত, এবং লাইনটার মধ্য দিয়ে কবি কবিতার ভিতরে কি বলতে চাইছেন সেটা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আসলে আমরা বরাবরই জানি কবি শঙ্খ ঘোষ একজন প্রতিবাদী সত্তা, সমাজ সচেতন কবি। এই কবিতার মধ্য দিয়েও সেই একইভাবে তিনি তার প্রতিবাদী মানসিকতাকে ব্যক্ত করেছেন।
সমগ্র বিশ্বব্যাপী শোষিত অত্যাচারিত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তিনি একাধিক কবিতার মধ্য দিয়ে দিয়েছেন। সাম্প্রতিক অতীতে বিশ্বব্যাপী একাধিক যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কবির যেমন উপলব্ধি তেমন আমাদের উপলব্ধি, সাম্রাজ্যবাদী শক্তি কি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে, বিপদের মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে। সাধারণ মানুষের অস্তিত্ব তাই আজ বিপন্ন। তাহলে এই সাধারণ মানুষ নিজেদের অস্তিত্বকে যদি টিকিয়ে রাখতে চায়, তবে অবশ্যই তাকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধের ডাক দিতে হবে, একসাথে সবাইকে বেঁধে থাকতে হবে। তবেই না এই সাম্রাজ্যবাদী শক্তির মুখোমুখি হতে পারবে, সাম্রাজ্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে পারবে, সাম্রাজ্যবাদী শক্তিকে পদানত করতে পারবে। সাম্রাজ্যবাদী শক্তি মাথা নিচু করে এখান থেকে বিতাড়িত হবে। কবিতার ছত্রে ছত্রে তাহলে এই একটাই কথা তুলে ধরা হয়েছে। তাহলে এই কবিতার প্রত্যেক ছত্রে যদি কান পাতি, তাহলে আমি অবশ্যই শুনতে পাবো বা তোমরাও শুনতে পাবে। প্রত্যেকটা ছত্রে বলা আছে প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা ও সংশয়ের আর্তনাদ। সাধারণ মানুষ আজ কোথায় এসে একদম যেন মনে হচ্ছে খাদের কিনারে এসে পৌঁছেছে। আর একটু হলে তারা খাদে পড়ে যাবে, তাদের অস্তিত্ব শেষ। তাদের চোখের সামনে তাদের শিশুদেরকে খুন করা হচ্ছে, যারা তাদেরই ভবিষ্যতের প্রজন্ম। তাই এই যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের যে বার্তা কবি যেমন দিয়েছেন, ঠিক তেমনই সবাইকেও এগিয়ে আসতে হবে। কবির সাথে সহমত পোষণ করে আমরা সকলেই এগিয়ে আসব, সকলেই আমরা একে অপরের সাথে বেঁধে বেঁধে থাকব। এই অঙ্গীকার আমাদের অবশ্যই করা উচিত। ঠিক এখনকার পরিপ্রেক্ষিতের কথা ভাবো, এক অজানা একটা ভাইরাস যেন অজানা শত্রুর মতো অতর্কিতে আমাদের সকলের জীবন সংশয় করে দিচ্ছে। আমরা আজ এমন একটা প্রতিকূল অবস্থার মধ্যে, না আছে কোনো প্রতিষেধক, না আছে কোনো টিকা, না আছে কোনো ওষুধ, কিছুই পাচ্ছি না। চোখের সামনে আমাদের প্রিয়জন যেন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এক প্রকার বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাহলে এই সময় কি আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা এর মোকাবিলা করব? মানুষ সবই পারে, মানুষই সভ্যতা করেছে, মানুষই তাকে ধ্বংস করছে, আবার মানুষ বিজ্ঞানের বলে বলিয়ান হয়ে সবই করছে। তাহলে চলো তোমরা কবিতাটা পড়ো এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিও। আমার ফেসবুক পেজে তোমরা সবসময় থাকো। আমি এই পেজের মধ্য দিয়ে তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। ভালোভাবে পড়াশোনা করো। প্রতিনিয়তই আমি আসবো এখানে, কবিতা কেন, গল্প, ব্যাকরণ নিয়ে, রচনা নিয়ে, বঙ্গানুবাদ নিয়ে সব এখানে আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, তোমাদের পাশে আমি আছি। আর অবশ্যই এই সময় কেউই ঘর থেকে বেরোবে না, ঘরেই থাকো, ঘরবন্দি থাকো, পরিবারের সাথে সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই বন্ধুদের কাছে এটা শেয়ার করো। কারণ তুমি উপকৃত হও, তুমি সমৃদ্ধ হও, বন্ধুদেরকে উপকার করো, তারাও সমৃদ্ধ হোক। কারণ এই অবস্থায় সবাই ঘরবন্দি, সবার দরকার এটা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। পাশাপাশি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না কিন্তু। বন্ধুরা, আজ তবে আসি। ধন্যবাদ, ভালো থাকবেন।